আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ফিনান্স সৃজনশীল ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং অধ্যায় 8 মূলধন বাজেটিং এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করে দেখাবো। যেই সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কিভাবে সমাধান করবেন আপনাদের একটা ধারণা হয়। ইনশাল্লাহ এইরকম সৃজনশীলই পরীক্ষায় আপনাদের আসবে। একদম একটা অধ্যায় কভার করার জন্য যে সকল সৃজনশীলগুলো রয়েছে আমি সেই সব সৃজনশীল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কঠিন না, যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? ওকে, মোটামুটি নিশ্চিত আপনার পরীক্ষায় এরকম প্রশ্নই আগামীকাল আসবে। জাস্ট শুধু রিভিশনের জন্য আজকের এই ক্লাসটি, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদের মেনশন করে দেই। খুব বেশি সময় নিব না, যেহেতু আপনাদের পরীক্ষা আছে, রেস্টের বিষয় আছে, এজন্য খুব দ্রুতই শেষ করে দেব ইনশাল্লাহ। সবার নিশ্চয়ই পরীক্ষার প্রস্তুতি ভালো, অনেক মডেল টেস্ট পরীক্ষা নিয়েছিলাম, আজকেও নিব আবার একটা, ঠিক আছে? ওকে, যেগুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সেই রকম সৃজনশীল নিয়ে আলোচনা করব। আপনারা জানেন অধ্যায় 6 থেকে দুইটা সৃজনশীল আসবে এবং অধ্যায় 8 আমাদের যেটা মূলধন বাজেটিং সেই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল বা মনে কয়েকটা বোর্ডে তিনটাও আসতে পারে, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি 2 মিনিট একটু আপনাদের এই অধ্যায় থেকে যেমন প্রশ্ন আসবে একটু বলে নিচ্ছি, যেগুলো করলে এই অধ্যায়টা বুঝতে পারবেন। যেমন দীর্ঘমেয়াদী অর্থায়ন বন্ডের ক্ষেত্রে মনে রাখেন, যেটা সাধারণ বন্ড সেই বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং একটা কুপন সুদ থাকবে। আবারও বলছি, সাধারণ বন্ড চিনবেন কিভাবে? মেয়াদ দেওয়া থাকবে, কুপন সুদ এর পরিমাণ দেওয়া থাকবে। জিরো কুপন বন্ড, যেই বন্ডের কোনো কুপন সুদ থাকে না। আবারও বলছি, যেই বন্ডের কোনো কুপন সুদ থাকে না, শুধুমাত্র একটা মেয়াদ থাকবে কিন্তু কোনো কুপন সুদ থাকে না, তাকে বলা হয় জিরো কুপন বন্ড। আরেকটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, যেই বন্ডের আপনার কোনো মেয়াদ থাকে না কিন্তু একটা কুপন সুদের পরিমাণ থাকে বা কুপন সুদ হার থাকে। আর ট্রেজারি বন্ড হচ্ছে বা ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত, এটা মাঝে মধ্যে এমসিকিউতে এবং গতেও আসতে পারে। তবে সৃজনশীলের জন্য এই তিনটা বন্ড একটু মুখস্থ করেন, একেবারে গ্যারান্টি দিচ্ছি 100%। যে সৃজনশীল করাবো এইরকম সৃজনশীলই আগামীকালকে পাবেন, ঠিক আছে? আবারও বলছি, যেমন সৃজনশীল বলবো এমন সৃজনশীলই কালকের পরীক্ষায় আপনি পাবেন, নিশ্চিত, একেবারে নিশ্চিত। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অলরেডি স্যার করাইয়েছেন শহীদ স্যার, আমি যা শুধু একটু রিভিউ করে দিচ্ছি যেন আপনাদের আরেকটু ধরতে সুবিধা হয়। হ্যাঁ, অদিহার অবহার নিয়ে এই ক্লাস নিব, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অদিহার অবহার নিয়ে বুঝাবো। ওকে, এছাড়া সিদ্ধান্ত গ্রহণ দেখেন, বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য একই কথা। মনে রাখেন, বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য যদি বেশি হয় তাহলে গ্রহণযোগ্য। দেখেন, বাজার মূল্য বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য 1050, বাজার মূল্য 950, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য। কিন্তু এখানে দেখেন, বর্তমান বা অন্তর্নিহিত মূল্য 800, বাজার মূল্য 830, এটা গ্রহণযোগ্য নয়।
এটা গ্রহণযোগ্য নয়। আবার ওয়াইটিএম এটা যদি প্রত্যাশিত আয়ের হার থেকে বেশি হয় তাহলে গ্রহণযোগ্য। অনেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, একদম সহজ কথা বলি, বর্তমান মূল্য বেশি হইলে গ্রহণযোগ্য। কিসের সাথে? বাজার মূল্যের সাথে তুলনা করবেন। বর্তমান মূল্য কম হইলে গ্রহণযোগ্য না। কিসের সাথে তুলনা করবেন? বাজার মূল্যের সাথে। ক্লিয়ার এটা? তার মানে একটা বন্ডে বিনিয়োগ লাভজনক কিনা তা যাচাই করা হয় বর্তমান মূল্যের সাথে বাজার মূল্যের তুলনা করে। আর 3 ধরনের বন্ড দেখেন, সাধারণ বন্ড, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড। চিনবেন কিনা? সাধারণ বন্ডের মেয়াদ আছে, কুপন সুদ আছে। জিরো কুপন বন্ডের মেয়াদ আছে, কুপন সুদ নাই, কারণ জিরো কুপন। চিরস্থায়ী বন্ড কোনো মেয়াদ নাই, কুপন সুদ আছে। শুধু যা বলছি এটা শুধু মাথায় রাখেন, অঙ্কের মাধ্যমে বুঝাই দিচ্ছি। যা বলছি শুধু এটা এইটুকু মাথায় রাখেন, অঙ্কের মাধ্যমে বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, আশা করি এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার। এখন আসি আমরা এই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে যে কেমন প্রশ্ন আসবে, যা করাবো ইনশাল্লাহ সেরকমই আসবে। দেখেন, ওকে, মাত্র দেখেন লিখিত মূল্য 1000, এখানে 2000, বাজার মূল্য 700, 1000, মেয়াদ এটা কোনো মেয়াদ নাই, তাহলে এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী। আগে প্রশ্ন ধরতে হবে আপনাদের। মেয়াদ 5 বছর, কুপন সুদের হার 12%, এখানে আবার কোনো কুপন সুদ নাই, তাহলে এটা জিরো কুপন বন্ড। যে বন্ডের কোনো আপনার কুপন সুদ নাই, সুদ নাই, তাকে জিরো কুপন বন্ড বলে। যে বন্ডের কোনো মেয়াদ নাই, এন, তাকে চিরস্থায়ী বন্ড বলে। এই দুইটা ক্লিয়ার কিনা জানান, তারপর আমি অঙ্কে যাচ্ছি। এই দুইটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। যেগুলো আমি বলবো শুধু মাথায় একটু ঠান্ডা মাথায় একটু রিভিশন করার জন্য দেখেন, হ্যাঁ, এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপর আসেন প্রশ্ন কি বলছে, কে বন্ডের বর্তমান মূল্য উল্লিখিত বন্ড দুটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক লাভজনক। ওকে, তো আমরা এখানে দেখতেছি দুইটা বন্ড আছে, টি বন্ড, কে বন্ড। দুইটা বন্ডেরই বর্তমান মূল্য নির্ণয় করব, তাহলে গ গ হয়ে যাবে। তারপর আমি তুলনা করব, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে জিরো কুপন বন্ড। ওকে, তো দুইটারই বর্তমান মূল্য নির্ণয় করব আমি প্রথমে। আচ্ছা, প্রথমে দেখেন চিরস্থায়ী জিরো কুপন বন্ডে দেখি, জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য সূত্র হচ্ছে এটা, ম্যাচিউর ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। চিরস্থায়ী বন্ড, চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য একই কথা, আই কুপন সুদের পরিমাণ ডিভাইড বাই কেডি বাটার হার, শেষ। ওকে, তাহলে এখানে দেখেন একটু কষ্ট করে, এই যে জিরো কুপন বন্ড, এই যে এটা জিরো কুপন বন্ডের লিখিত মূল্যটাকেই এখন ফেস ভ্যালুটাকেই ধরতে হবে ম্যাচিউর ভ্যালু। ওকে, বাজার মূল্যের সাথে কাজ নাই কোনো, তাহলে এই যে এটা ধরেন 2000 টাকা হচ্ছে ম্যাচিউর ভ্যালু, আর মেয়াদ 5 বছর, প্রত্যাশিত আয়ের হার 10%, কেডি, ঠিক আছে, কেডি। আচ্ছা, তাহলে ম্যাচিউর ভ্যালু দেওয়া আছে 2000, 1 প্লাস কেডি হচ্ছে 0.10, কত বছর? 5 বছর। ওকে, এখন এটাই আসেন কুপন সুদের হার কত,
কুপন সুদের হার 12%। কিসের উপর? এই যে লিখিত মূল্যের উপর 12% ধরতেন, লিখিত মূল্যের উপর। আর এই 15% হচ্ছে কেডি, কেডি হচ্ছে 0.15। ওকে, তাহলে কুপন সুদের পরিমাণ 1000 গুণ 12%, আর কুপন কেডি হচ্ছে 0.15। ওকে, বাকিটা আপনার কাজ না, ক্যালকুলেটরের কাজ। একটু করে দেখেন সবাই, দেখেন কত আসে। 1000, 2000, 2000 ভাগ 1.1 পাওয়ার 5 বছর, 1241। আবার এটা দেখি, 1000-এর 12%, তাহলে 120 ভাগ 0.15, 800। ওকে, এটা আস্তে আস্তে 800। সবাই একটু কষ্ট করে এই দুটা তো বুঝতে পারছেন। এবার তাদের বাজার মূল্যগুলো দেখেন, 700, 1000। ওকে, এটার বাজার মূল্য হচ্ছে 700, এটার বাজার মূল্য হচ্ছে 1000। দেখেন, একটার বাজার মূল্য 700, একটার বাজার মূল্য 1000। এক মিনিট। ওকে, ক্যালকুলেটর নিয়ে আসলাম। তা তুলনা করতে হয় কিভাবে? তুলনা করতে হয় বাজার মূল্যের সাথে তুলনা করে। দেখেন তো এখানে কয় টাকা লাভ, এখানে বাজার মূল্যের সাথে তুলনা করেন। 241 টাকা লাভ, আরেকটা হচ্ছে আমাদের 100 টাকা লাভ। এই যে বাজার মূল্য, একটা 700, একটা 1000 টাকা। ঠিক আছে? ওকে, দেখেন তো এবার কোনটা গ্রহণযোগ্য হবে দেখি। এবার এটা আপনারা বলেন। একটু আগে আমি বুঝাইছি বর্তমান মূল্যের সাথে তুলনা করবেন তার বাজার মূল্যটার, বর্তমান মূল্যের সাথে বাজার মূল্যের তুলনা করতে হয়। করার পরে যেইটার বর্তমান মূল্যেরটা বেশি টাকা আসে সেটা আপনারা গ্রহণ করবেন। প্রশ্ন হচ্ছে এই বন্ডগুলো কি দুইটাই কি আপনার কি ধরনের বন্ড এগুলো? ওকে, এখন যেহেতু প্রশ্নের মধ্যে কি বলা আছে আমি যদি দেখি, কি বলছে প্রশ্নে, উদ্দীপকের বন্ড দুটির কোনটিতে বিনিয়োগ করা অধিক লাভজনক। আচ্ছা, অধিক লাভজনক কোনটায়, কারণ সহ ব্যাখ্যা করো। অধিক লাভজনক, ওকে, যদি টি বন্ডে বিনিয়োগ করে লাভ 100 টাকা, যদি কে বন্ডে বিনিয়োগ করে লাভ 241 টাকা, তাহলে অধিক লাভজনক কোনটা? দুটাই কিন্তু লাভ, সুতরাং অধিক লাভজনক এইটা। আমি কি এই অঙ্কটা বুঝাইতে পারছি সবাইকে? প্রথম কাজ কোন ধরনের বন্ড আইডেন্টিফাই করা, পরের কাজ সূত্র বসানো, পরের কাজ অঙ্ক করার পরে সিদ্ধান্ত নেওয়া। বাস, দেখি কার কার বুঝতে পারছেন এটা। একদম সহজ একটা অঙ্ক দেখাইলাম প্রথমে। ওকে, তারপর একটু কঠিনে যাই। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসেন একটু কঠিন অঙ্কে যাই। জনাব সৌরভ তার সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে 100 টাকা অভিহিত মূল্যের মানে ফেস ভ্যালু দুটি বন্ড দেখতে পেলেন। বন্ড দুটির তথ্য, অভিহিত মূল্য দুটারই 100 টাকা, কুপন সুদের হার 12%, কুপন সুদের হার 10%, মেয়াদ 8 বছর, কোনো মেয়াদ নাই। আচ্ছা,
কুপন সুদ আছে, মেয়াদ আছে, তাহলে এই বন্ডটা হচ্ছে সাধারণ। কুপন সুদের হার আছে, মেয়াদ নাই, চিরস্থায়ী। আচ্ছা, প্রত্যাশিত আয়ের হার এটা হচ্ছে কেডি। আগে বলেন এইটুকু ক্লিয়ার কিনা, তারপরে আমি অঙ্কে যাব। আগে প্রশ্ন ধরতে পারছেন কিনা বলেন, তারপরে আমি অঙ্কে যাব। এত সহজ অঙ্ক যদি না বুঝেন তাহলে তার কঠিন পরীক্ষা হয়তো কঠিন প্রশ্ন তো আরো বুঝবেন না। এগুলো তো একদম ইজি, যেটা একদম পানির ভাতের মতো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। আগে আগে যেটা করবেন, আপনি প্রশ্নটা ধরবেন যেটা কোন ধরনের বন্ড। ওকে, আচ্ছা, ওকে, তারপর এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমি অঙ্কে যাই, প্রশ্ন যাব। প্রশ্ন, মেয়াদ পূর্তিতে উপার্জন হার বা আয়ের হার নির্ণয় করো, মানে ওয়াইটিএম। এইটা, এই সূত্রটা মেয়াদ পূর্তিতে, ও এটা তো এখানে বলছে যে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার ওয়াইটিএম। অন্তর্নিহিত মানে হচ্ছে বর্তমান, এটা প্যাচ লাগাবেন না পরীক্ষা হলে যে অন্তর্নিহিত আবার মানে কি। অন্তর্নিহিত মূল্য মানে বর্তমান মূল্য। ভিত্তিতে জনাব সৌরভের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, মানে দুইটারই বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নেবেন। প্রথমে আগে এক্স বন্ডের ওয়াইটিএম বের করতে হবে। ওকে, আগে আমরা এই এক্স বন্ডের ওয়াইটিএম বের করি, যার অভিহিত মূল্য 112% কুপন সুদ, বাজার মূল্য 119, 8 বছর মেয়াদ। একটা ওয়াইটিএম শেখাবো, 10টা ওয়াইটিএম শিখবেন। ওয়াইটিএম কুপন সুদের হার জীবনের প্রথমবার। এখন কুপন সুদের হার আর প্রত্যাশিত আয়ের হারের নাম কি? কুপন সুদের হার দেখেন একটু কষ্ট করে, এই যেটা, এটা হচ্ছে কুপন সুদের হার। এটা হচ্ছে আয়ের পরিমাণ বের করতে হবে এটার সাথে গুণ করে, এর সাথে গুণ করে। আর প্রত্যাশিত আয়ের হার সেটা হচ্ছে আমাদের কেডি। প্রত্যাশিত আয়ের হারটা কেডি, এটুকু ক্লিয়ার করে নেন। এইটুকু বুঝে নেন, তারপর আমি করাই দিচ্ছি। প্রত্যাশিত আয়ের হার যেটা, সেটা হচ্ছে বাট্টার হার, যেটা আপনারা এই 3 অধ্যায়ে করছেন, প্রয়োজনীয় আয়ের হার সেটা। ওকে, এটা একটু সূত্রটা একটু বড় তো, একটু নিচে নামায় নেই। এমবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, যেখানে এনএসবি বিয়োগ সেখানে এন, আর নিচে হচ্ছে এই দুইটারই সেম, প্লাস এনএসবি, নিচে হচ্ছে প্লাস ডিভাইড বাই 2। এক মিনিট, ওকে। এখন এই প্রশ্ন অনুযায়ী দেখেন এক্স বন্ডের 12% হচ্ছে কুপন সুদের হার, বাজার মূল্য 119, 8 বছর মেয়াদ, 100 টাকা হচ্ছে ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু। ওকে, আর প্রত্যাশিত আয় হার 10%। এখানে আই 112%, 12 টাকা। এন এন কত বছর ছিল? 8। এই ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু যেটা একই ধরবেন 100, সেল ভ্যালু বাজার মূল্য 119, বাস, আর কিছু লাগবে না। তো আয় হচ্ছে 12%, কুপন সুদের পরিমাণ 12 টাকা, ম্যাচুরিটি ভ্যালু 100 মাইনাস বাজার মূল্য নিট সেল ভ্যালু, বাজার মূল্য একই কথা, এনএসবি একই কথা, 119, মেয়াদ হচ্ছে 5 কত বছর? 8 বছর, মেয়াদ হচ্ছে আমাদের 8 বছর, 8। এখানে
119 ডিভাইড বাই 2 গড়। বাস, তারপরটা নিজে নিজে করেন। আচ্ছা, একটু সাউন্ড মনে কম হয়ে গেছিল। ওকে, এখন ঠিক আছে। এখন দেখি কত আসে। 100 মাইনাস 119 ভাগ 8 মাইনাস আসে এটা। আর এখানে দেখেন কত আসে, 100 প্লাস 119 ভাগ 2। লাস্ট 100 দা গুণ করে দিব আমরা। 12 মাইনাস 2.375। ওকে, আমার সাথে 8.789 8 9 এই 100 দা গুণ করে দিছি তো এই জন্য। ওকে, বা আপনি যদি এটার পরে ডাইরেক্ট এই অঙ্কটা করেন, যদি 100 টাকা গুণ থাকে, এটার পরে ডাইরেক্ট এটা করেন তাও হবে। হ্যাঁ, ইংলিশে এসে পড়ছে বাংলায়। ওকে, প্রথম কথা হচ্ছে এই সূত্রটা আপনাকে জানতে হবে। পরের কথা হচ্ছে মানগুলো বসাবেন। 100 থেকে 119 বিয়োগ ভাগ 8 আসে -2.375। 12 সাথে মাইনাস হয়ে গেল, করার পরে 109.5 দা ভাগ করে দিবেন, এটা আসবে YTM। ক্লিয়ার হতে পারছেন কিনা একটু জানান। আর এই কুপন সুদের পরিমাণ কিভাবে বের করলাম, ফেস ভ্যালু গুণ আয়ের হার। এই দেখেন, এই যে এখানে ফেস ভ্যালু ডিভাইড বাই আয়ের হার। এন এর মানটা 2 বার লিখে, এন এর মান 8 বছর। হ্যাঁ, গ নাম্বার ক্লিয়ার কিনা বলেন, তারপর আমি দুইটার বর্তমান মূল্য বের করব। দেখি কার কি অবস্থা। YTM এগুলো সোজা, একদিন করলেও পারা সম্ভব হয়। আবার বলছি, একদিন ভালো করে করলেও পারা সম্ভব হয়। এসব মেথ করে ফেলছেন, ভেরি গুড। 8.7। আচ্ছা, দুইটা বন্ডেরই বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নেবেন। কারণ এখানে বলে দিছে কি, অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে। ওকে, এক্স হচ্ছে সাধারণ বন্ড, ওয়াই চিরস্থায়ী বন্ড, কারণ মেয়াদ নাই। ওকে, সাধারণ বন্ডের বর্তমান মূল্য, সূত্র একটু বড়। ঠিক আছে, আমার মান মাইনাস, না না, আপনার মাইনাসে বের হলে আপনি ভুল করছেন। আগে 12 প্লাস পরে করবেন, আগে ওইটা মানটা বের করে নেন। ঠিক আছে, 12 প্লাসটা পরে করবেন। আচ্ছা, যেহেতু 3 অধ্যায় করছেন অনেকে, তাই এটা সূত্র অনেকটা পারা উচিত। এত প্লাস উপরে এমবি, নিচে 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। আয় বের করছিলাম কত যেন, 12 টাকা। বাট্টার হার, প্রত্যাশিত আয়ের হার কত, 10%। মেয়াদ 8 বছর। ম্যাচিউর ভ্যালু 100। এন হচ্ছে 8। দেখি কত আসে। এই ক্যালকুলেটর কাজটা অনেকে একবারে পারেন না। প্রথমে এটা যোগ, 1 প্লাস 0.10 পাওয়ার 8, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.10, 5.334। আবার বলছি 5.33449 49 যোগ, তারপর এটা 100 ভাগ 1.1 পাওয়ার 8, 46.65। আচ্ছা, এটা গুণ করেন।
তাহলে কত আসে এই 64 প্লাস 46.65, 46.65। ওকে, আমার আছে 110.65, 110.65 বর্তমান মূল্য। তাহলে বাজার মূল্য কত এটা? বাজার মূল্য 119। 119 টাকা হচ্ছে বাজার মূল্য, বর্তমান মূল্য 110, বাজার মূল্য 119। তাহলে বাজার মূল্য বেশি, এই বন্ডে বিনিয়োগ করা লাভজনক না, এটা ক্ষতি। বাজার মূল্য বেশি আসছে, তাহলে এই বন্ডে বিনিয়োগ করাটা আমাদের জন্য ক্ষতিজনক, ক্ষতিকর। কোন বন্ড? এক্স বন্ডে ক্ষতিকর, এক্স বন্ডে বিনিয়োগ করা উচিত না, কারণ বর্তমান মূল্য হচ্ছে বাজার মূল্য বেশি। পরেরটা দেখি, চিরস্থায়ী বন্ডের সূত্র। চিরস্থায়ী বন্ড, তার বর্তমান মূল্য, ওকে 10% না, আই ডিভাইড বাই কেডি। আই 100 এর 10%, প্রত্যাশিত আয়ের হার কত? ওই 10%ই। দেখি কত আসে, 100 10%, 10 ভাগ 0.10, ওই 100ই আসে বরাবর। এটার বাজার মূল্য কত? 80 টাকা। এটা হচ্ছে বাজার মূল্য। তাহলে বাজার মূল্যটা কম, বর্তমান মূল্য বেশি, এটাতে লাভ। সুতরাং ওয়াই বন্ডে বিনিয়োগ করা উচিত। কোন বন্ডে? ওয়াই বন্ডে। ক্লিয়ার কিনা জানান। পরেরটাই যাব, লাস্ট ম্যাথ, এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ। শোনেন, তুলনা করতে হয় বাজার মূল্যের সাথে। অনেকে আবার হতে বলতে পারে এই বন্ডের মূল্য বর্তমান মূল্য 100 টাকা, এই বন্ডের 110 টাকা, তাহলে এটাতে বিনিয়োগ করা লাভজনক। এইভাবে না, বাজার মূল্যের সাথে তুলনা করে দেখে এটা ক্ষতি, বাজার মূল্যের সাথে তুলনা করে দেখে এটা লাভ। আশা করি ক্লিয়ার। পরেরটা লাস্ট, সবচেয়ে কঠিন সৃজনশীল, হ্যাঁ, এই অধ্যায়ের। জনাব মেহেদি 1000 টাকা লিখিত মূল্যে ফেস ভ্যালু 12% কুপন হারে 10 বছর মেয়াদি একটি বন্ড ক্রয় করার কথা ভাবছেন। কত বছর? 10 বছর। বন্ডের বাজারে বিক্রয় মূল্য 1080 টাকা, এনএসবি সেল ভ্যালু। 7 বছর শেষে, কয় বছর? 7, 2% অধিহারে তলব করা হয়, এটা হচ্ছে তলব, কল প্রাইস। বন্ডের প্রত্যাশিত আয়ের হার 11%। অনেকে বলছেন স্যার অধিহারের অঙ্ক দেখান, এটা একটু দেখেন। ওকে, এমনি নর্মাল বন্ডের মেয়াদ 10 বছর, কিন্তু 7 বছর পরে কল করা হয়েছে। প্রশ্ন, বন্ডের 7 বছর শেষে তলবের সময় উপার্জন হার নির্ণয় করো, ওয়াইটিসি। ওয়াইটিসি কত বছর পরে? 7 বছর পরে। যদিও বন্ডের মূল্য ছিল 10,000 টাকা, কিন্তু 2% বাড়তায়, মানে 2% অধিহারে তলব করা হয়। তলবকৃত মূল্য বের করতে হবে। তলবকৃত মূল্য 1000 টাকা যোগ 2% অধিহার, মানে বেশি মূল্যে, তাহলে আসে সমান সমান 1020 টাকা। এটা হচ্ছে কল প্রাইস। এটা হচ্ছে আমাদের কল প্রাইস, ঠিক আছে, কল প্রাইস। আচ্ছা, কেডি হলো সুদের হার, কেডি দ্বারা বোঝায় সুদের হারকে, আর আই সুদের পরিমাণ, কুপন সুদের পরিমাণকে বোঝায়, ঠিক আছে, দুটো একটু তফাৎ আছে। ওকে,
এরপর আসেন কত বছর পর কল করা হয়েছে। নর্মাল এন্ড ছিল 10 বছর, কিন্তু কল করা হয়েছে 7 বছর পর। ঠিক আছে, আপনারা কঠিন কঠিন ম্যাথগুলোতে অনেকে পারে না, অনেকে এমসিকিউর পরীক্ষা নিলাম না, এখানে অনেক ম্যাথ জিজ্ঞেস করতেছে, স্যার এটা কেমনে হবে, এটা কেমনে হবে। যাই হোক, আমি এটা বুঝাই দিচ্ছি। ওকে, ওয়াইটিসি সূত্রটা দেখেন, ওয়াইটিএম এর সূত্র দেখছেন, এবার ওয়াইটিসি যদি এটা না বলতো তা আমি ওয়াইটিসি সূত্রটা দেখাই দিচ্ছি যেভাবে পরীক্ষায় আসবে। এসভি মানে বাজার মূল্য, ইন্টু 100। মানগুলো বসাই। আই আই কত, 12%, 1000 টাকার 12%। ঠিক আছে, টাকা। কল প্রাইস কত, 1020। সেল ভ্যালু কত, সেল ভ্যালু কত টাকায় বিক্রি করা হয়েছে, এমনিতে বাজার মূল্য দেওয়া আছে কত টাকা, 1080 টাকা। সরি, একটু ডিস্টার্ব হলো। 1020 মাইনাস এসবি হচ্ছে 1080। দেখেন একটু, এখানে কিন্তু এন ধরবেন এই যে ছোটটা যেটা কল করা হয়েছিল, ওকে, বাকিটা ক্যালকুলেটর দিয়ে নিজেরাই করতে পারবেন। এটা এখন কি হবে দেখি কত আসে, 1020 মাইনাস 1080 ভাগ 7 যোগ 120, তাহলে আমরা আসি উপরে 111। আচ্ছা, 111.42, এটা একবারে করে দেই, 111.42। এই দুটো যোগ করে 2 ভাগ করে দেন, 1020 প্লাস 1080 ভাগ 2, 1050। দেখি কত আসে, এটা ক্লিয়ার কিনা দেখেন। ওয়াইটিসি ওয়াইটিএম এর পার্থক্য, ওয়াইটিসির ক্ষেত্রে কত টাকাটা কল প্রাইস করছে দেখবেন, কত বছর পরে বন্ডটাকে তলব করছে দেখবেন, তাইলেই হবে। ওয়াইটিসি এবং ওয়াইটিএম এর পার্থক্য, দুটার পার্থক্য কি আমি বুঝাতে পারছি। অধিহার যদি না থাকে, এখন ওই যে অধিহার যদি না থাকতো তখন আমি এই যে এটা ধরতাম, অধিহার না থাকলে অধিহার আছে এই জন্য আমি ওই যে অধিহার ধরছি, যোগ করছি 1000 যোগ তার উপর 2%। আর যদি বলতো অবহার, অবহার বললে এখানে বিয়োগ করতাম, যোগের জায়গায় বিয়োগ হইতো, আর না থাকলে এটা ধরতাম, এটা এই 1000 টাকাই ধরতাম। আচ্ছা, শেষ। এরপরে কি বলছি একটু খেয়াল করেন, পরের প্রশ্নটা, বন্ডটির বাজার মূল্য 1055 টাকা হলে মেয়েদের কি বন্ডটি ক্রয় করা উচিত হবে। ওকে, বাজার মূল্য যদি 1080 এর পরিবর্তে 1065 টাকা হয়, টাকা হবে।
তখন কিভাবে করতে হবে দেখেন, আগে বর্তমান মূল্য বের করেন। ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন। সূত্র অনেক কঠিন লাগে, মুখস্থ থাকে না অনেকে। আচ্ছা, ওকে, এখন কিভাবে করবেন দেখেন। তো আয় তো আমি আগেই বের করছিলাম, আগের অঙ্কে আয় কত বের করছিলাম, আয় হচ্ছে 120 টাকা। বাট্টার হার কত পার্সেন্ট? প্রশ্নে সুদের প্রত্যক্ষ আয়ের হার 11%। ওকে, একটু সমস্যা হয়েছে, নেটে একটু সমস্যা হয়েছে না? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়া দ্বারা বোঝানো হয়, কেডি দ্বারা তো বাট্টার হারটাকে বোঝানো হয়, ঠিক আছে? নেটে একটু সমস্যা হয়েছে না? কেডি দ্বারা বাট্টার হারটাকে বোঝানো হয়। 1 প্লাস 0.11 পাওয়ার 10, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.11, 5.889 যোগ, পরে এটার মানটা দেখি, 1000 ভাগ 1.11 পাওয়ার 10, 352। দেখি 120 ইন্টু 5.889 যোগ 352। ওকে, আচ্ছা, তাহলে আমার উত্তর আসছে কত, সবাই একটু দেখেন কষ্ট করে। ওকে, আচ্ছা, আমার আসতেছে 1058 টাকা বর্তমান মূল্য। বর্তমান মূল্য 1058, বাজার মূল্য কত? 1065। না, 60 টাকা ক্ষতি, 60 টাকা ক্ষতি। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, শুরুতেই আমি বলছি, কই জানো এটা, এই যে এটা, যদি বন্ডের বর্তমান মূল্য বেশি হয় তাহলে ভালো, কিন্তু দেখেন এখানে 1058 টাকা হচ্ছে বর্তমান মূল্য, বাজার মূল্য 1065, তাহলে এটা তো বেশি হয়েছে, গ্রহণযোগ্য নয়। 6 অধ্যায় থেকে আর তেমন কোনো প্রশ্ন আসবে না। এছাড়া আসতে পারে অগ্রাধিকার শেয়ার, সেটা কিনলে নির্দিষ্ট হারে লভ্যাংশ, সাধারণ শেয়ার ভোট দেওয়ার অধিকার আছে, আবার ট্রেজারি বন্ড, সরকার কর্তৃক বন্ড, ঋণপত্র কিনলে, ঋণ মূলধন সংগ্রহ করলে কর সুবিধা, এগুলো আসতে পারে থিওরি, অঙ্ক না। ক্লিয়ার? যে 3টা অঙ্ক করছি, এই 3টা অঙ্ক দেখলে পারবেন, হবে। এছাড়া খ প্রশ্নে কি বলছে এখানে দেখি একটু, ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত বলা হয়? কারণ সরকার দেউলিয়া হয় না, সরকার কর্তৃক স্বীকৃত, সরকার কখনো দেউলিয়া হয় না। দেখি এখানে কত কি বলছে, মেয়াদ পূর্তিতে আয়ের হার কিভাবে নির্ণয় করা হয়, ওই যে এটা দেখা দিলাম, সূত্র দিয়ে দেখতে পারলে হবে। আচ্ছা, অগ্রাধিকার শেয়ারকে কেন সংকট জাতীয় সিকিউরিটি বলা হয়? কারণ এখানে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান, বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান, এই কারণে। বলছে কি মূলধন ফেরতকাল, মূলধন ফেরতকাল, আরেকটা হচ্ছে কি নিট বর্তমান মূল্য। আচ্ছা,
বলছে প্রত্যাশিত আয়ের হার 12%। কি দেওয়া আছে? নগদ আন্তঃপ্রবাহ কর পরবর্তী তাইলে ধরে নেবেন। এআরআর কাজ করে মুনাফা নিয়ে, পিবিপি এনপিবি আইআরআর কাজ করে নগদ প্রবাহ নিয়ে, মানে কর পরবর্তী বোঝাচ্ছি। হ্যাঁ, নগদ প্রবাহ নিয়ে কাজ করে কি কি? পিবিপি এনপিবি আইআরআর। মুনাফা নিয়ে কাজ করে কে? এআরআর। এই দুইটার মধ্যে পার্থক্য কি? অবচয়। নগদ প্রবাহ ধরেন 100 টাকা, অবচয় ধরেন 20 টাকা, তাহলে মুনাফা হবে 80 টাকা। এটা মুখস্থ করেন, অনেকে সূত্র ধরতে পারেন না আপনারা, এটা মুখস্থ করেন। কারণ এগুলো নিয়ে অনেক স্টুডেন্টদের সমস্যা হয়। স্যার নগদ প্রবাহ কখন কোনটা ধরবো, কখন এনপিবি ধরবো, কখন মুনাফা ধরবো। ক্যালকুলেশন সমস্যা, অঙ্ক ধরতে পারেন না, এগুলো সবকিছু মূলত হচ্ছে প্র্যাকটিস কম করা হয়েছে আপনাদের, এছাড়া কিছুই না। ওকে, এ প্রকল্পে 25,000 টাকা বিনিয়োগ, 30,000 টাকা বিনিয়োগ। দেখেন টাকার পরিমাণ সমান। আচ্ছা আমি একটা কাজ করি, এ প্রকল্পের পিপিপি বের করি, বি প্রকল্পের পিপিপি বের করি। যদিও বলছে শুধু বি প্রকল্পের, হ্যাঁ প্রশ্ন যদিও বলছে কি শুধু বি প্রকল্পেরটা বলছে। ওকে, এ প্রকল্পেরটা বের করতে গেলে এই সূত্রটা বের করতাম, বিনিয়োগ ভাগ নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ 10,000, একদম সহজ, টাকার পরিমাণ সমান থাকলে। এখন যেহেতু অসমান, একটা সব করতে হবে, 15, 12, 10, 8, এগুলো কিন্তু নগদ প্রবাহ দেওয়া আছে। বছর, নগদ প্রবাহ, ক্রমযুত নগদ প্রবাহ। বছর, প্রথম বছরে 15, 12, 10, 8, 15,000, 12,000, 10,000, 8,000। এবার ক্রমযুক্তটা যোগ করেন, 15 সাথে 12 যোগ করেন, 37। ওকে, বিনিয়োগ কত টাকা? 30,000। 30,000, তার কাছাকাছি আছে কোনটা? বেশি হওয়া যাবে না, কাছাকাছি। ঠিক আছে, আমাদের বেশি হওয়া যাবে না, এই যে এটা, এটা হচ্ছে সি, আর এটা সোজাসুজিতে থাকবে, এটা হচ্ছে এ। এ আর সি এর মাঝখানে নিচে ডি। আমরা সূত্র লিখি না, এ দেখেন এ আর সি এর নিচে থাকে কি? ডি। এ বছর, সি হচ্ছে ক্রমযুক্ত, যেটা কম, বেশি নেওয়া যাবে না, আর ডি হচ্ছে পরবর্তী বছরের নগদ প্রবাহ। এখন পরে এ কত বছর? 2 বছর। নিট ক্যাশ আউট, কত টাকা বিনিয়োগ করছি? 30,000, মাইনাস
আগের বছরের ক্রমজিত নগদ প্রবাহ ২৭,০০০, পরবর্তী বছরের নগদ প্রবাহ ১০,০০০। দেখি বিয়োগ করলে ৩,০০০ ভাগ ১০,০০০। ওকে, কত? ২.৩ বছর। এটা ক্লিয়ার কিনা একটু জানান। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা এনপিভিটা নির্ণয় করার মাধ্যমে সিদ্ধান্ত নিব। এগুলো সহজ অঙ্ক, কিন্তু আমি এটা এই জন্য করাচ্ছি যেন আপনাদের একটু উপকার হয়, মানে একটু রিভিশন হয়। বলছে কি, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ উত্তম। দেখেন, দুই রকম প্রশ্নে, একটা ২৫,০০০, একটা ৩০,০০০, একটা টাকার পরিমাণ সমান, একটা টাকার পরিমাণ অসমান, দুই রকম সূত্র। কেডি কত? ১২%। সমান সমান হলে এনপিভি, যেটা ক্যাশ ফ্লো যেটা থাকবে, ক্যাশ ফ্লো ইনটু ওই বন্ডের সূত্রের মতোই, হ্যাঁ। আর লাস্টে শুধু বিয়োগ করে দিবেন এনসিওটা, যেটা বিনিয়োগ করছে, হ্যাঁ। এটা একটু বিনিয়োগটা বিয়োগ করে দিতে হবে। ক্যাশ ফ্লো প্রতি বছর কত টাকা নগদ প্রবাহ আসতেছে? ১০,০০০। কত বছর আসবে দেখি? ১, ২, ৩, ৪টা বছর। ৪, ৩০,০০০ টাকা হচ্ছে ইনভেস্ট। ওয়ান পয়েন্ট 1.12 পাওয়ার 4, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.12। ওকে, ৩০,৩৭৩ মাইনাস ৩০,০০০। ওকে, ধনাত্মক, ধনাত্মক, ঠিক আছে। প্রথমটা আসতেছে কি আমাদের? ধনাত্মক আসতেছে। ওকে, প্রথমটা বিনিয়োগ কত টাকা? ও, প্রথমটা তো বিনিয়োগ তো ২৫,০০০ না, ৩০,০০০ না তো, দেখি। ও, তাহলে তো ৩০,০০০ তো ধনাত্মক কি আসবে? ২৫,০০০ টাকা প্রথমটার বিনিয়োগ, দ্বিতীয়টার বিনিয়োগ ৩০,০০০ টাকা। ওকে, তাহলে ৫,০০০ বেশি আসবে, ৫,৩৭৩। আচ্ছা, এরপর দ্বিতীয়টা বের করি। দ্বিতীয়টা টাকার পরিমাণ অসমান, অসমান, বিনিয়োগ ৩০,০০০। তখন কি সূত্র দেখেন? অসমান হলে সহজ সূত্র, CF1। নিট ক্যাশ আউট। ওকে, টাকার পরিমাণগুলো কত কত একটু বলেন তো দেখি। ১৫, ১২, ১০, ৮, ১৫,০০০, ১২,০০০, ১০,০০০, ৮,০০০। ১২% না? হ্যাঁ,
লাস্টে ক্যাশ আউটটা কত টাকা বিনিয়োগ করছে? 30,000 টাকা। ওকে দেখি, $13,392। দশমিক কাটা আছে তো, 93 লেখা দেখি। পাওয়ার 3 7,117 জায়গায় 18, 8,000। তার সবগুলো আমরা যোগ করে দেখি কত আসে, জাস্ট তারপরে উত্তর হয়ে যাবে। 13,393 প্লাস 9,566 প্লাস 7,118 প্লাস 5,084, ওকে 35,161 মাইনাস 30,000। আমার কাছে 5,161, 5,161। এটাও ধনাত্মক, দুইটাই লাভজনক। এটা কত? 5,373 লাভজনক, এটা 5,161 লাভজনক, দুইটাই লাভজনক। এটা কি বর্জনশীল প্রকল্প না স্বাধীন? হ্যাঁ, দুটাই লাভজনক লিখবেন, দুটি প্রকল্পই লাভজনক। শেষ। মন্তব্য কি? যেহেতু দুটি প্রকল্প ধনাত্মক আসছে, তাই উভয় লাভজনক। আমি কি বুঝাইতে পারছি এটা? আচ্ছা, ওকে, আর করানো লাগবে না, পরিশোধ করাইছি। আচ্ছা, শোনেন, মুনাফা যদি দেওয়া থাকে, নিটায়, যদি দেওয়া থাকে কর পরবর্তী মুনাফা, তখন যেটা করবেন তার সাথে অবচয়, ভগ্নাংশেষ মূল্য শেষ বছরে, আর ভগ্নাংশেষ মূল্য হচ্ছে শেষ বছরে, যোগ করবেন, করার পরে নগদ প্রবাহ পাবেন। ওকে, আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।